এখনকার দিনে পেঁয়াজের একটা বড় সমস্যা কি বলেন তো, দেখাই দাঁড়ান একটু ওয়েট করে। এই যে দেখেন মাঝখানে এই যে একটা থাকে, এটা কি জানি না, এইটার জন্য পেঁয়াজ কাটতে অনেক সমস্যা হয়। একটু আগে কাটতে যেয়ে পেঁয়াজ দৌড় দিছিল। তো সবাইকে শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় পেঁয়াজ নিয়ে বসছি, মনটা খারাপ, কান্না টান্না করবো, তাই ভাবলাম যে পেঁয়াজ কাটি, তাইলে কেউ বুঝতে পারবো না যে আমি কান্না করতেছি কেন, ভাববো যে পেঁয়াজ কাটতেছি তো তার জন্য কান্না করতেছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নাই। আজকে হঠাৎ করে সকাল থেকে পেটের মধ্যে একটু গন্ডগোল শুরু হয়েছে, যার কারণে হচ্ছে আমি খারাপ আছি। আজকে শরীরটা অনেক উইক হয়ে গেছে, যেহেতু পেটে গন্ডগোল, বোঝেনি তো, সব কিছু তো আর বলতে হয় না, আপনারা তো বোঝেনি, তাই না বলেন। এই খাবারটা হচ্ছে বাচ্চাদের জন্য করব। বিছানা সারার জন্য হচ্ছে আলু আর ডিম সেদ্ধ দিয়ে আমি ভাত করে দিই, খুবই পছন্দ করে ওরা। তো গতকালকে যে ভিডিওটা পোস্ট করছিলাম ওইটাতে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগছে। তো সেই কমেন্টের রিপ্লাইগুলো অবশ্যই দিব একটু পরে। তো আগে আমি ভর্তাটা মাখি, আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ইশানা সারার জন্য ভর্তা মাখি। অল্প একটু পেঁয়াজ নেব, বেশি না, এইটুকু পেঁয়াজ নেব। এখানে ডাল বসাইছি, আজকে তেমন কিছু রান্না করব না, আজকে খেতে ইচ্ছা করতেছে না, রান্না করে এনার্জিটাও নাই। এই যে ডিম সেদ্ধ করে রাখছি, তো এটা হচ্ছে খোসাটা ছাড়িয়ে নেই। এইখানে একটা জিনিস রাখছি, এটা কি বলেন তো, এখানে হচ্ছে চাল আর ডাল ধোয়া জল। এটা কেন রাখছি আমি বলি একটু, আপনাদের হয়তো উপকারে আসতে পারে। এইটা হচ্ছে গাছের দিব আর কি। তো আমি শুনছিলাম এবং নিজেও দিছি, পরীক্ষা করে দেখছি, গাছের গোড়ায় এই চাল ডাল ধোয়া জল দিলে না গাছ খুব সুন্দর হয়, সবুজ হয় এবং তাড়াতাড়ি বড় হয়। তো বর্তমানে আমার গাছগুলো মোটামুটি ভালো আছে। শুধু ওদের জন্য ভাত রান্না করছি আজকে। তো পেটে গন্ডগোলই আমার, তোমারও পেটে গন্ডগোল। আমার কাছে মনে হয়েছে যে আসলে গতকালকে আমরা মাংস রান্না করে খাইছিলাম, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা কি জানেন, মাংসের সাথে টক রান্না করে খাইছি না, বেশি আরাম করে একবারে মজা করে খাইছি। তো আমার কাছে মনে হয়েছে যে টক আর মাংস দুইটার সংমিশ্রণে পেটে যে একটা ধামাকা হয়েছে, সেই ধামাকার জন্য আজকে এই অবস্থা। আমি তো সকালে কিচ্ছু খাবো না, আজকে সকালে আমার উপবাস। একটু শুকনো মরিচ দিলাম অর্ধেকের মতো, দেখছেন। একবারে ঝাল ছাড়া খাবার খেতে কিন্তু ভালো লাগে না। ইদানিং সারামণিও বলে, মা তুমি একটু মরিচ দিতে পারো না, তাহলে খেতে বেশি ভালো লাগে। এর জন্য একটু করে মরিচ দিয়ে দেই, একটু ঝাল হলে না ওরা তাড়াতাড়ি খায়, ঝাল না হলে তাড়াতাড়ি খাইতেও চায় না। এই ভর্তাটা কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন, এই ভর্তাটা খেতে অনেক ভালো। তো খোসা হচ্ছে দেওয়ার সময়ই করছিলাম, কিছু কিছু উঠছে কিছু কিছু উঠে না, তাই খোসা সবাই দিয়ে দিচ্ছি। তো আজকে তেমন কিছু রান্না বান্না করবো না আমি, এর জন্য আপনাদের সাথে রেসিপি শেয়ার করার মতো তেমন একটা সম্ভাবনা নাই। এই যে এখন ডিমটা মিক্স করব, তারপরে ভাত দিয়ে একসাথে একবারে দুজনের জন্য মেখে আলাদা আলাদা বাড়িতে দিয়ে দিব, ব্যাস। ভর্তা মাখানোর ক্ষেত্রে হাত এরকম চটকে চটকে না মাখলে ভর্তা কিন্তু স্বাদ লাগে না। ওই রকম আলতো আলতো করে ভর্তা মাখলে সেই ভর্তা খেতে। এই যে দেখেন খাবার আনলাম, এই যে দুইজনের রিমোট নিয়ে ঝগড়া লাগছে। ঈশান, তুমি আর সারা দিদি বয়স অনেক বড় হয়, ঠিক আছে, এই সাউন্ডটা একটু কমা। সারা দিদির সাথে কথা বলার সময় ভালো করে কথা বলবো। এইদিকে তাকাও, এই ছেলে, এই টাকলু, কি বলছি, সারা দিদির সাথে ভালো করে কথা বলবা, যদি না বলো তাহলে বাসা থেকে বের করে দিব তোমাকে, ঠিক আছে। এই এই হাত পা যদি তোমার চলে ঈশান, হাত পা, এই দেখো দেখো তো ঝগড়া লাগাইছে, দেখছো দেখছো, দেখো লাঠি নিয়ে আসো। ঈশানের একটা গুরুতর শাস্তি দরকার। আসতে পারো ঝুড়ে মারো, সেটা তো বড় কথা না, তুমি কেন মারবা সেটা বলো। আবার তুমি পা দাও, পা কারোর উপর পা দিতে হয় না। তুমি ইচ্ছা হলে তো চলবো না, আমার ইচ্ছা যে তুমি বাসা থেকে যাও গা, যাও গা যাও গা, আমার ইচ্ছা যে তুমি বাসা থেকে বের করে দিবো, যাও বাসা থেকে যাও, এক্ষুনি যাও। এই দরজা খুলে দিয়ে আসো তো, বেশি কেরামতি শিখে গেছে দিন দিন, ও 4 পয়সার দাম দেয় না আমাদের। বিকেলবেলা নিয়ে যায় না ক্রিকেট খেলতে, ক্রিকেট খেলা বন্ধ, ঠিক আছে, কারণ তুমি কথা শুনে নাই। সারাদিন থেকে সরি বলো, সারাদিন থেকে সরি বলো, বলো।
সারা দিদি ডাক দে বলো, সারা দিদিকে বলো, সারা দিদি আই এম সরি বলো। সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করছিলাম সকালের দিক থেকে, এই তো সকালের খাবার শেষ করার পর আর ব্লগটা করতে পারিনি। কারণটা হচ্ছে যে আমি কিন্তু সকালে বলছিলাম আপনাদেরকে যে আমার পেটে একটু গন্ডগোল হয়েছে হঠাৎ করে না অবশ্য। আগের দিন রাতের দিকে খাইছিলাম হচ্ছে মাংসের তরকারি। জানি না কেন এরকম হলো, কারণ মাংসের তরকারির সাথে টকের তরকারি প্রায়ই খাওয়া হয়। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো আমি মাংস তরকারি খাইছি, তার সাথে টকের তরকারি রান্না করে খাইছিলাম, হয়তো দুইটার সংস্পর্শনে এরকম একটা ঘটনা ঘটছে। যাই হোক, সেটা বড় কথা না। সকালে দেখে যে পেটে গন্ডগোল শুরু হয়েছে বুঝছেন। সকালে আমি কিছু খাই নাই, দুপুরবেলা কিছু খাই নাই, সারাদিন আমি না খাইছিলাম। তারপর হচ্ছে আমি বিকেলবেলা একটু মুড়ি খাইছি। তারপরে এখনও পর্যন্ত, এখন সন্ধ্যা বাজে হচ্ছে 7:30টার মতো, এখনও পর্যন্ত আমার পেট ঠিক হয় নাই। যাই হোক, রাতের দিকে একটু ভর্তা ভাত খাবো, আলু ভর্তা ভাত। তো এই যে এখন ক্যামেরার সামনে আসা কেন, আজকে সারাদিনে তেমন কোনো ভিডিওই বানাতে পারি নাই, মানে রান্না বান্না তেমন করতে পারি না, শরীর এত টায়ার্ড ছিল। বোঝেনি তো যে পেটে গন্ডগোল হলে ঠিক কী কী করা লাগে। যাই হোক, এই কারণে আর কি ভিডিও করতে পারি না। তো এখন সন্ধ্যাবেলায় ভাবলাম অর্ধেক ভিডিও বানিয়ে রাখলাম, বাকিটুকু তো করলাম না, এখন ভিডিও তো শেয়ার করতে হবে, তাই আর কি ভাবলাম যে আপনারা যে আগের ভিডিওতে কমেন্টস করছিলেন সেটা সম্পর্কে কিছু আলোচনা করি। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, সেগুলো উত্তর দেওয়া হয় না, আবার ভিডিওতে দেওয়া যায়। কিন্তু আজকে যেহেতু আর রান্নাবান্না তেমন একটা রেসিপি আকারে শেয়ার করি নাই, যার কারণে এখন যদি আমি এই ভয়েসটা দিতে যাই বা প্রশ্নের উত্তরটা দিতে যাই, তাহলে আমাকে তো একটু ভিডিও লাগবে, মানে ভিডিওর নিচে তো ভয়েসটা দেবো, সেটা তো এখন নাই। এর জন্য ভাবলাম নিজেই ক্যামেরার সামনে আসি। তো সব কমেন্ট আজকে পড়বো এই ভিডিওতে। প্রথমেই হচ্ছে কমেন্টে আসছে, আসলে নামটা আসলে উচ্চারণ অনেক সময় দেখা যায় এদিক সেদিক হয়ে যায়, যার কমেন্ট পড়তেছি সে অবশ্যই বুঝতে পারবো। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। মুখে ধন্যবাদ বললে তো হয় না, আপনাদের যদি রান্না করে খাওয়াইতে পারতাম তাহলে আমি নিজে অনেক খুশি হতাম। যাই হোক, সেটা তো কখনোই হবে না, মুখে ধন্যবাদ দিতে পারি এটুকুই পারি আমি, আর কি পারবো বলেন, আর তো কিছু পারারও নয়। তো প্রথম কমেন্টটা হচ্ছে একদিন আগে আসছে, ভিডিওটা হচ্ছে গতকালকে ছিল, যেহেতু উনি আমাকে বলছে যে সারাকে ভর্তি বা ঈশানকে ভর্তি না করালেও হবে, মানে আদার্স অ্যাক্টিভিটি, কিন্তু লেখাপড়ার উপরে খুব ভালো ফোকাস করতে বলছে। এরপর উনি বলছে যে আমার যত্ন নিতে, মানে আমার শরীরের যত্ন নিতে। এই কথাটা অনেকেই বলেন, সত্যি এর জন্য আমি কি বলবো, ওই যে বললাম শুধু ধন্যবাদ দিতে পারি, এর বাইরে তো আর আমি কিছু করতে পারি না। কারণ আপনারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে নিয়ে ভাবেন, এটা আসলে অনেক বড় পাওয়া। সবসময় যে ভিউ বেশি হলে, যে টাকা ইনকাম হলে যে আপনি অনেক ভালো কিছু পাইছেন বা বড় কিছু পাইছেন এমন কিন্তু না। এই যে মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক বড় পাওয়া। দেখা যায় রক্ত সম্পর্কের মানুষও আপনাকে সপ্তাহে মাসে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করবে না যে আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে যারা আপনারা ক্যামেরার মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয়, তারা কিন্তু ওই ক্যামেরার পেছন থেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি এখন কেমন আছি, আমার শরীর কেমন আছে। এই পাওয়াটাই ভিডিও না করলে কোথায় পেতাম বলেন, এটাই তো একটা বড় পাওয়া। এরপর হচ্ছে উনি আমাকে বলছে আমি নাকি গুণী মেয়ে। আসলে আমি গুণী মেয়ে না, আমার ভেতরে কোনো গুণ নাই, কারণ আমি একদম সাধারণ, খুবই সাধারণ মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্ত বলতে খুবই সাধারণ একটা মেয়ে, সত্যি কথা বলতে আমার ভিতরে কোনো গুণ নেই। এটা আমি আগেও বলছি কিনা জানি না, যদি না বলে থাকি আজকে বলি, আমি সত্যিই খুবই সাধারণ মানুষ। আমার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই, কিছু নাই, এটা আমি জানি। এবং রান্না বান্না বলেন এগুলো সব মেয়েরাই পারে, নতুন কিচ্ছু নাই এর ভিতরে। এরপর আপনারা যে কয়েকজনে কমেন্টস করে বলছেন আমি নাকি ভালো কথা বলতে পারি, এইটা আসলে এই ব্যাপারটা শুনে মাঝে মাঝে আমার অবাক লাগে। কেন বলেন তো, আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি এই ব্যাপারে। আমার যখন প্রথম বিয়ে হয়, আমি তো গ্রামে ছিলাম, এটা তো হাজারবার স্বীকার করবো, আমার জন্ম গ্রামে, আমি গ্রামেই যতটুকু পড়াশোনা করেছি গ্রামেই করছি। যাই হোক, তো তখন যখন আমার বিয়ে হয়, তখন আমি কথা খুব একটা ভালো বলতে পারতাম না, এটা আমি নিজেই স্বীকার করি। এটা সবাই জানে, আমার শ্বশুরবাড়ির লোক সবাই জানে যে কথা খুব একটা বলতে পারতাম না। এটা আমার আগে থেকে একটা ছিল ভেতরে, মানে হ্যাবিট ছিল যে কথা কম বলা। আমি এখনও কিন্তু কথা খুব একটা বলি না, আমি শুধু কথা মাত্র বেশি কোথায় বলি বলেন তো, এই যে ব্লগ ভিডিও বানাই এখানে একটু বেশি কথা বলা হয়, নর্মালি এমনি কারোর সাথে ওইভাবে কথা বলা হয় না। কিন্তু এরকম ভাববেন না, যদি কখনও আপনি আমার বাসায় আসেন, অবশ্যই আমি আমার সাধ্য মতো আপনার সাথে কথা বলতে এবং আপ্যায়ন করার চেষ্টা করবো যতটুকু পারি। আমি কথা কম বলতে পারি
মানে এটা নয় যে আমি আপনার সাথে কথা বলবো না, সেটা না। যাই হোক, এরকম একটা ব্যাপার আর কি। ভিডিও বানাইতে বানাইতে আমার এই কথাটা আসলে শিখে গেছি। কথায় বলে না, বা একটা ব্যাপার আছে না, যে আপনি যে কাজই করেন সেই কাজটা 1-2 বছর, 4 বছর, 5 বছর করতে করতে কিন্তু সেই কাজের প্রতি আপনার আগ্রহ বাড়ে, সেই কাজের প্রতি আপনার অভিজ্ঞতা বেড়ে যায়। তখন দেখা যায় যে আপনি ঠিক একটা ভালো জায়গায় যেয়ে দাঁড়ান। আমি জানি না আমি ভালো জায়গায় গিয়ে দাঁড়াইছি কিনা, বা আমার ভেতরে অ্যাবিলিটি আছে কিনা, কিন্তু এই যে আপনারা বলেন যে আমি নাকি ভালো কথা বলতে পারি, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে সব ব্লগাররাই কম বেশি কথা বলতে পারে। ব্লগিংটাই হচ্ছে এরকম, কথা বলতে বলতে, বাবা একটু যা, আমি ভিডিও করতেছি, যাও যাও। ব্লগিংটাই হচ্ছে এরকম যে কথা বলতে বলতে না আপনি নিজেও শিখে যাবেন। আপনি একবার শুরু করেন, দেখবেন আপনিও আমার চাইতে ভালো কথা বলতে পারবেন। এগুলো কিছুই নেই, আমার ভিতরে ওরকম কোনো স্পেশাল গুণ নাই। তারপরেও যেটুকু পারি ওইটুকুই আর কি দেখানোর চেষ্টা করি। এরপর আপনারা অনেকেই বলছেন আমার ভিডিও ভালো লাগে, সেটা তো আমি জানি। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টও করতেন না এবং আমার ভিডিও দেখতেন না। এটা তো 100-তে 100 স্বীকার করতেই হবে। আপনাদের জন্য ভিডিও করা, আসলে আপনারা ভিডিও না দেখলে কি আমার ভিডিও বানানোর আগ্রহ থাকবে? অবশ্যই না। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তুমি অ্যাক্টিভ গার্ল, কাজকর্ম তো সবই করো। বেশিরভাগ মজার ব্যাপারটা কি জানেন, আমার বেশিরভাগ ভিউয়ার্সই হচ্ছে ইন্ডিয়া থেকে, যেখানে কিনা আমি জীবনে কখনো যাইনি। ওনাদের সাথে হয়তো কোনো দিন দেখা হবে কিনা সেটাও ঠিক নেই, কিন্তু ওই যে ওনারা আমার ভিডিও দেখে দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, সেইগুলো আসলে পড়ার পর মনটা পুরো শান্তি, অন্যরকম একটা শান্তি। ইচ্ছা আছে যদি কোনোদিন সুযোগ পাই অবশ্যই ইন্ডিয়াতে বেড়াতে যাব এবং আপনাদের সাথে সরাসরি দেখা করার চেষ্টা করব, যদি কখনো ভগবান এই সুযোগটা দেয় আমাকে। ইচ্ছা আছে অবশ্যই। আর একটা দিদি সবসময় আমার চ্যানেলে কমেন্ট করে, আপনারা সবাই অনেকেই কমেন্ট করেন, হয়তো অনেকের কমেন্ট আমি ভিডিওতে নাও বলতে পারি বা বাদ গেছে, তো তার জন্য আমি সরি। আপনারা নেক্সট ভিডিওতে যদি কেউ চান আপনাদের সম্পর্কে কোনো কিছু বলতে, বা আপনার কমেন্ট সম্পর্কে আমি কোনো কিছু বলি, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো একটা দিদির কথা বলি, উনি সব সময় আমার কমেন্টে, মানে আমার ভিডিওতে কমেন্ট করে। ওনার নামটা আসলেই একসাথে নাম, তো জিমেইলের নামগুলো এমনভাবে একসাথে জড়ানো থাকে, টাইটেল প্লাস নাম, এটা উচ্চারণ করাটা আসলে অনেকটা কঠিন হয়ে যায়। তো আমি কমেন্টটা পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি আমাকে কমেন্ট করছে, জানো তো সুমিত্রা, আমার বর আমাকে বলে আমি তোমার ভিডিও রোজ দেখি, কিন্তু তোমার থেকে কিছু শিখি না কেন? ছি ছি, এইভাবে বলবেন না দিদি প্লিজ, কারণ এটা আসলে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। কারণ আমি আসলে ওই রকম কোনো মহান ব্যক্তি না যে আমার কাছ থেকে শেখার কিছু আছে, কিচ্ছু নেই। আমি যা রান্না বান্না করি এগুলো আপনারা নিজেরাই রেগুলারই করেন, এগুলোর মধ্যে তেমন কিছুই নেই। সব কাজ পারি। বিয়ের আগে চাকরি করতাম, উনি নাকি চাকরিও করতো, দেখছেন ওনার কত মানে যোগ্যতা আছে, উনি চাকরি করে আসছেন। ওনার সাথে আমার তুলনা কিভাবে হয়? এটা কি সম্ভব বলেন? কখনোই না, কারণ আমি চাকরি পারবো না, আর হয়তো আমার চাকরি হবেও না, এই আর কি। তো চাকরি জিনিসটা তো আমার সাথে যায়ই না। তো উনি বলছে যে বিয়ের পরও আমি চাকরি করতাম, বিয়ের পরও উনি চাকরি করছে, বিয়ের আগেও চাকরি করছে, কিন্তু বাচ্চা হওয়ার কারণে উনি চাকরি ছেড়ে দিয়েছিল। আর উনি আমাকে বলছে সেখানে তুমি কত কাজ করো? আমি তো নর্মালি কাজ করি, আপনারা যে কাজগুলো করেন, ঘরে রান্না বান্না, ঘর পরিষ্কার, বাচ্চা কাচ্চা সামলানো, আমি এগুলাই করি। আমার কাজের ভিতরে স্পেশালিটি কিছু নাই। আমি শুধু খাই আর রান্না করি, আমি ওইটাই করি, আমি খাই আর রান্না করি, আর মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, এই আর কি। তুমি গ্রামের মেয়ে হয়ে অনেক কিছু জানো, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলতে আমি তেমন কিছুই জানি না, এটা আমি স্বীকার করি। খুব মিষ্টি লাগে শুনতে, তবে চলতি ভাষায় কথা বললে একটু বেশি ভালো করে বোঝা যায় না। এটা ঠিক কথা, চলতি ভাষায় কথা বললে বুঝবেন না, কারণ চলতি ভাষায় কথা বললে আমার স্পিডটা অনেক বেশি বেড়ে যায়, কথার স্পিডটা। আমি নিজেও বুঝি যে এই কথাগুলো আপনারা বুঝবেন না জানি, এর জন্য মাঝে মাঝে কী হয় বলেন তো, আমার এটা এসে পড়ে অটোমেটিকলি। সবসময় চেষ্টা করি আমি একটু আস্তে আস্তে ভালো করে শুদ্ধ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে কথা বলার জন্য, কিন্তু মাঝে মাঝে দেখা যায় চলতি ভাষা চলে আসে, কিছু করা থাকে না। তুমি কিন্তু আমার কমেন্টস নিয়ে পরের দিন কিছু বলবে। এই তো দিদি আপনার কমেন্টস নিয়ে আজকে বললাম। মূলত আজকে কমেন্টস নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্যটাই ছিল আপনার কমেন্টটা আমি পড়বো, কারণ সব সময় আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন। আমি হয়তো আপনার কমেন্টের যথাযথ উত্তর বা যাকে বলে কৃতজ্ঞতা জানাতে পারি না, কিন্তু আমি সবসময় আপনার কমেন্টটা পড়ি। আমি আসলে অনেক বেশি ব্যস্ত থাকি। হয়তো আপনারা বলবেন যে তুমি এমন কি কাজ করো, এত ব্যস্ত থাকো? আসলে কি বলেন তো, আমার দুইটা বাচ্চাকে সারাদিন, মানে আপনারা ঠিক বুঝবেন না, এটা
মানে কি বলবো, মানে এত দুষ্ট ওরা, ও ক্যামেরাতে তো বোঝা যায় না, কিন্তু ওরা আসলে আমার মাথাটা পুরো একবার পাগল বানিয়ে ফেলে সত্যি কথা বলতে। ইদানিং আমি খুবই প্যারার মধ্যে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। আর স্কুল বন্ধ হয়ে গেছে না, একবারে মাথা খারাপ করে ফেলে সারাটা দিন। আমি বসে কমেন্ট পড়বো সেটা আমার হয় না, আমি ভিডিওটাই বানাই অনেক যুদ্ধ করে। তারপর হচ্ছে নিজের শরীর তো মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে খারাপ থাকে না, সব মিলিয়ে আসলে মানুষের জীবনটা সত্যি অনেক কঠিন। জীবন, জন্মগ্রহণ করা অনেক সহজ, মা বাবার ঘাড়ে বসে খাওয়া অনেক সহজ, যখন নিজের ঘাড়ে এসে দায়িত্ব পড়ে না, সেই দায়িত্ব পালন করে নিজের জীবনটাকে চালিয়ে নেওয়া সত্যি অনেক কঠিন। এটা বুঝতে হলে আপনাকে সেই জায়গায় আগে পৌঁছাতে হবে। হয়তো আপনারা বলতে পারবেন যে না তুমি এত বড় বড় কথা বলো না, আমরাও কিন্তু এই কাজগুলো করি, অবশ্যই করেন। হয়তো আমি আসলে করতে অতটা সক্ষম না, এর জন্য আমার এত কষ্ট হয়। যাই হোক দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা কমেন্ট করছেন। আবারও বলি, আমি আপনার মতো এত যোগ্যতা সম্পন্ন মানুষ না, কারণ আমার ভেতরে আমি জানি যে তেমন কোনো যোগ্যতাই নেই। কমেন্ট আসছে সেটা হচ্ছে আমার ভাইকে এখনও পড়াশোনা করে না নাকি চাকরি বাকরি ছেড়ে দিচ্ছে। তো ভাইয়ের ব্যাপারটা বলি। ভাইয়ের ব্যাপারটা হচ্ছে আমার মা বাবা যখন ইন্ডিয়াতে যায়, তার জন্য হচ্ছে ওর হচ্ছে 2 মাসের ছুটি চাইছিল অফিস থেকে। ও তো ঢাকাতে আমার সাথে থাকতো, চাকরি করতো। তো ওখানে দেশে তো বেসরকারি চাকরি বোঝেনি, তো বেসরকারি চাকরিতে একটু সমস্যা বেশি। ওইখান থেকে 2 মাসের ওরা ছুটি দিতে চায় না, ওরা বলছিল যে ছুটি দেওয়া যাবে না। তো এখন 2 মাসের ছুটি চাইছে, কারণ কয় মাস লাগবে সেটা তো আর বলা যায় না। তো যার কারণে ওর চাকরিটা ছেড়ে দিয়েছিল যাওয়ার সময়। এখন বর্তমানে হয়েছে ব্যাপারটা কি, এখন তো ঈদ, মানে ঈদ বলতেছে, মানে সামনে ঈদ আসতেছে, রোজা চলতেছে, এখন হচ্ছে নতুন চাকরি নিয়ে এটা অনেক সময় দেখা যায় যে নিতে চায় না ওরা। ঈদের পরে হয়তো ওরা নতুনভাবে লোক নিতে চায় বা নেয়, তখন হয়তো ও একটা জবে ঢোকার চিন্তা ভাবনা আছে। বর্তমানে এখন বাড়িতেই আছে, ঈদের পরে হয়তো ও একটা কোম্পানিতে আবার ঢোকার ট্রাই করবে, এই হচ্ছে আর কি। অনেক কথাই বললাম, হয়তো আপনাদের বিরক্ত লাগছে, বিরক্ত লাগলে সরি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আশা করি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই, গুড নাইট।